মন্ত্রী লেখো হাঁচি এক। ওহে, তোমার নাম কি? লিখুন মন্ত্রীমশাই, নাম লিখুন। ওহে মন্ত্রেশ্বর, হাঁচি কর, এক মোহর ছাড়ো দেখিনি। হাঁচি দুই। আরে যাও, দৌড়ে গিয়ে দু মোহর আদায় করে আনো। ওরে তোরা সব কৃষ্ণনগরের কোণে কোণে ছড়িয়ে পড় দেখি, একটা হাঁচিও যেন বাদ না পড়ে। হ্যাঁ, এটা হুজুরি আলাপ বর্ধমান খাম্বাত এবং কৃষ্ণনগর থেকে। চমৎকার চমৎকার। তাহলে গোপাল কিছু করতে পারেনি, আমাদের যুব শক্তি কৃষ্ণনগরকে পুরো নিংড়ে নিয়ে আসছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা আবেদন আছে জানাব। এই হাঁচি করের 30% যদি ওই রাজ্যকে দেওয়া যায় তাহলে আদায় উসুল আরো ভালো হবে। ওরা বলেছে যে আপনি যদি 30% দেন তাহলে কর আদায় একেবারে জান লড়িয়ে দেবে। মঞ্জুর মঞ্জুর। আর একটা আর্জি আছে হুজুর, কৃষ্ণচন্দ্র কদিন বাদে নবাবকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছে। কেন? কৃষ্ণনগরের নবাব এবং তার উন্নয়ন উপলক্ষে এক মহোৎসব হবে। সেই সঙ্গে শহরে থাকা ইংরেজদের কাছেও নবাবের সৈন্য বলের এবং নবাব ও কৃষ্ণনগরের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্কের বার্তাও পৌঁছে দেওয়া যাবে। নবাবের অধীনস্থ রাজারা নবাবের শত্রু, এইরকম একটা ধারণা থেকে ইংরেজরা ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে, তাতে লাগাম উঠবে। বহুত খুব, মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। কি ব্যাপার গোপাল? জাহাপনা বলুন, কি খিদমত করব? আমি যা বলবো তাই করবে। অবশ্যই জাহাপনা। क्या बात উজির, তুমি সাক্ষী, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনিও সাক্ষী। গোপাল আমাকে কথা দিয়েছে আমি যা চাইবো তাই করবে। গোপাল, তুমি আমার সঙ্গে মুর্শিদাবাদ যাবে। এখন থেকে আমার দরবারের বিদূষক হিসেবে থাকবে, কেমন? এখন থেকে গোপাল আর কৃষ্ণনগরের নয়, গোপাল মুর্শিদাবাদের। চড়ছে পাদা। কি হলো? হুজুর, মনে হচ্ছে আপনার সৈন্যদল আসছে। হুজুর, হাঁচি করেন বন্যা, সব সৈন্য 10-12টা করে হেঁটে ফেলেছে, মানে প্রচুর মোহর হয়ে গেছে আর বাড়ছে বাড়ছে। আমার হাঁচি গোনার দল একটা হাঁচিও বাদ দেবে না। মোহর রাখার জন্য নতুন পোশাকখানা বানাতে হবে হুজুর। আমাদের হাঁচিগুলো কি করবো? হ্যাঁ নিশ্চয়ই, একটা হাঁচিও যেন বাদ না পড়ে। চলুন হুজুর, আমরা এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব? ওরা হাঁচুক আর হাঁচিগুলো। চলুন নবাব বাহাদুর, আপনার জন্য কৃষ্ণনগরের রাজাতীর্থ অপেক্ষা করছে। হুজুর, আমার মনে হয় আমাদের কৃষ্ণনগরে এখন আর দেরি করা উচিত হবে না। আমরা সোজা শহরের দিকে রওনা হয়ে যাই। শহরের ইংরেজদের শিক্ষা দিয়ে ফেরার পথে আমরা কৃষ্ণনগরে আতিথ্য গ্রহণ করব। সে কি? মহারাজ, নবাবের মতো কর্তব্যপরায়ণ ইনসানকে তার কর্তব্য পালনে বাধা দেবেন না। আমরা ওনার শহর থেকে ফেরার অপেক্ষায় থাকব। ঠিক ঠিক, আমার এক্ষুনি শহরে যাওয়ার দরকার। ইংরেজরা সব নিয়ম কানুন ভেঙে চুরে যা ইচ্ছে তাই করতে আরম্ভ করেছে। বুঝি, সৈন্যদের ডাক দাও, চলো রওনা হই। কিন্তু জাহাপনা, আপনার সৈন্যদের থেকে পাওনা মোহরগুলো এতক্ষণে যা কেটেছে, 1 লাখ খানিক মোহর তো হয়েই গেছে। ওটা আমরা নিজেদের মধ্যে বুঝে নেব। কিন্তু ওই করের 30% যে কৃষ্ণনগরের পাওনা। পেয়ে যাবে। শহর থেকে ফিরি আর একটা কথা, হাঁচি কর ব্যবস্থা এখন থেকে উঠে গেল। মহারাজ, কিভাবে গোপাল ভাঁড় মহাশয় নবাবের উন্মাদের মতো জারি করা ওই হাঁচি কর থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন তা আমরা
গোপাল, সত্যি তোমার জবাব নেই। কিছুই হতো না যদি না বিজ্ঞানী ওই হাঁচি চূর্ণ আবিষ্কার করত। এই উপহারের অর্ধেক কিন্তু বিজ্ঞানী। সবই তো বুঝলাম, নবাবকে সৈন্য সহ নিমন্ত্রণ থেকে সৈন্যদলকে হাঁচি চূর্ণ মাখানো, চাঁদোয়ার তলায় ঢোকানো পর্যন্ত। কিন্তু চাঁদোয়া থেকে হাঁচি চূর্ণ ঝরে পড়লো কি করে, সেটাই তো বুঝলাম না। এটা তুমি বলো বিজ্ঞানী। শব্দে বাতাসে কম্পন তৈরি হয়। গোপালের হাততালিতে আমার ঘরের শাড়ি থেকে হাঁচির জন্য ঝরে পড়েছিল। এখানে চাঁদোয়া থেকে ঝরে পড়েছিল বাজনার শব্দে। কি ব্যাপার বিজ্ঞানী, তুমি এখন ছেলে খেলা করছো? হাঁচির ওষুধ হয়ে গেছে। হয়ে গেছে? মূল উপাদান তামাক, গোলমরিচ আর আলকুশির গুঁড়ো। কাজ হবে? হাততালি দাও। কাজ হলো। ব্যাপারটা কি হলো? ওই শাড়িটাতে হাঁচি চূর্ণ মাখানো আছে, তোমার হাততালির শব্দের কম্পনে ঝরে ঝরে পড়েছে। একবার নাকের কাছে এলে পিঁপড়ের থেকে পিশাচ, হাঁচতেই হবে, হাঁচতে হবেই হবে। নবাব যদি বাজনা বাজাতে না বলতো। আমাদের বাজনদাররা তৈরি ছিল মহারাজ। যাক, সবই ভালোই ভালোই মিটে গেল। যার শেষ ভালো তার সব ভালো। ব্যাস, এখন শুধু একটাই কাজ বাকি, নবাবের কাছ থেকে করে 30% বাবদ পাওনা মোহর মুর্শিদাবাদে গিয়ে নবাবের কাছ থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা মহারাজ।